সূর্য তখনও পুরোপুরি ডুবে যায়নি, কিন্তু শালবনটার মধ্যে এখনই যেন একটা অস্বস্তিকর অন্ধকার জেকে বসেছে। আকাশ জুড়ে ছোপ ছোপ কমলা আর বেগুনি রঙের খেলা, যা আজকের এই শান্ত সন্ধ্যাটাকে আরও বেশি রহস্যময় করে তুলছিল। দীপক, শুভ্র আর রিতম, তিনজন বন্ধু, যারা শহরের কোলাহল ছেড়ে সপ্তাহান্তের জন্য বেরিয়েছিল অ্যাডভেঞ্চারের খোঁজে। তারা শুনেছিল এই শালবনের গভীরে নাকি এক পরিত্যক্ত রাজবাড়ি আছে, যাকে স্থানীয়রা প্রেতপুরী বলে ডাকে। গুজব যে একবার রাতে সেই বাড়ির সীমানা পেরিয়েছে, সে আর আলোর মুখ দেখেনি। তিনজনের হাতে টর্চ, পিঠে ব্যাগ আর বুকে কিঞ্চিত সাহস। যদিও মুখে তারা একে অপরের সঙ্গে হাসাহাসি করছিল, কিন্তু শালপাতা মারিয়ে হেঁটে চলার সময় প্রতিটা মুহূর্তে তাদের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাচ্ছিল। বন যত গভীর হচ্ছিল, ততই যেন তাদের মনে হচ্ছিল চারপাশের বাতাস অস্বাভাবিক শীতল ও ভারী হয়ে আসছে। গাছের ডালপালাগুলো তাদের দিকে হাত বাড়িয়ে যেন ফিসফিস করে কিছু বলছিল। অবশেষে প্রায় 2 ঘণ্টা হাঁটার পর তাদের সামনে সেই অভিশপ্ত বাড়িটা ভেসে উঠল। বিশাল বাড়ি, যার প্রায় অর্ধেকটা লতাগোল্ম আর শ্যাওলায় ঢাকা। জীর্ণ দেওয়ালগুলো যেন শতাব্দীর নীরবতা বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভাঙা জানালার ফাঁক দিয়ে ভেতরের ঘুটঘুটে অন্ধকার উঁকি মারছিল। শুভ্র ফিসফিস করে বলল, বাড়িটা দেখে মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে, চল তাড়াতাড়ি ভেতরে যাই। কিন্তু দীপকের কেন যেন মনে হল তাদের স্বাগত জানাতে কেউ যেন জানালার ওপাশে অপেক্ষায় ছিল। একটা গাছ হমছমে অনুভূতি। তারা সাবধানে সদর দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে টর্চের আলোয় যা দেখল তা যেন আরও ভয়ঙ্কর। ধুলোর পুরো আস্তরণে ঢাকা আসবাবপত্র, ফাটল ধরা মেঝে আর ছাদ থেকে ঝুলতে থাকা মাকড়সার জাল। ঘরগুলো যেন জমাট বাঁধা অন্ধকারে ডুবে আছে। হঠাৎ রিতম চাপা স্বরে চেঁচিয়ে উঠল, ওটা কি? দেওয়ালের দিকে টর্চ ঘুরিয়ে তারা দেখল একটা বিবর্ণ তৈলচিত্রে কার যেন মুখ, চোখগুলো যেন তাদের দিকেই স্থির হয়ে তাকিয়ে আছে। কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর হল ছবিটার ডান চোখ থেকে রক্তের মতো কিছু একটা গড়িয়ে পড়ছে। দীপক সাহস করে ছবিটা ভালো করে দেখল। ছবিটা একজন রাজবাড়ির মালিকের, যার সম্পর্কে বলা হয় সে তার স্ত্রীকে জীবন্ত কবর দিয়েছিল। তারা আরও গভীরে সিঁড়ি দিয়ে দোতলার দিকে উঠতে শুরু করল। কাঠের সিঁড়ি প্রতি পদক্ষেপে বীভৎস আর্তনাদের মতো আওয়াজ করছিল। দোতলায় পৌঁছাতে তারা একটা চাপা কান্নার শব্দ শুনতে পেল, যেন কেউ খুব কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শব্দটা আসছিল করিডরের শেষ প্রান্তের একটা তালাবদ্ধ ঘর থেকে। শুভ্র হাত দিয়ে রিতমের কাঁধ চেপে ধরল, চল আর না, এখান থেকে যাই। কিন্তু দীপক তখন যেন কোনো এক অদৃশ্য শক্তির টানে এগিয়ে যাচ্ছিল। সে তালা ভেঙে ঘরে ঢুকল। ঘরটা ছিল ফাঁকা, শুধু মাঝখানে একটা প্রাচীন লোহার সিন্দুক পড়ে আছে। কান্নার শব্দটা তখনও আসছিল, কিন্তু সেটা যেন সিন্দুকের ভেতর থেকে। রিতম ভয়ে কাঁপতে কাঁপতে বলল, দীপক, এই ঘরটা রাজবাড়ির রানীর ঘর। কথিত আছে এখানেই রানীকে বন্দী করা হয়েছিল। ঠিক সেই সময় করিডর থেকে একটা বিকট শব্দ হলো, যেন ভারী কিছু একটা মেঝেতে আছড়ে পড়ল। তিনজনেই টর্চ নিয়ে করিডরে ছুটল, কিন্তু সেখানে কিছুই ছিল না। শুধু যেখান থেকে তারা এসেছিল সেই সিঁড়ির মুখে একটা দীর্ঘ ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটা স্থির, যেন কোনো প্রাচীন অভিশাপ। তার চোখ দুটো যেন জ্বলন্ত অঙ্গারের মতো। দীপক, শুভ্র আর রিতম এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। তাদের মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। ছায়ামূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। দীপক চিৎকার করে উঠল, পালাও! তারা প্রাণপণে উল্টো দিকে ছুটতে শুরু করল। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ভৌতিক ঘটনা নয়, তারা প্রেতভূমির মায়াজালে আটকা পড়েছে। তারা যখন একটা বড় হলঘরের দিকে ছুটছিল, তখন হঠাৎ হলঘরের চারপাশের দরজাগুলো সশব্দে বন্ধ হয়ে গেল। তারা ভেতরে আটকে পড়ল। হলঘরটা যেন 1000 বছরের জমানো ভয়ে কাঁপছিল। ছাদের ঝাড়লণ্ঠনগুলো নিজে থেকেই দুলে উঠছিল, আর ঘরের কোণে দাঁড়িয়ে থাকা প্রাচীন পুতুলগুলোর চোখ থেকে যেন বিভীষিকা ঠিকরে বের হচ্ছিল। এই সময় তাদের কানে এলো একটা চাপা হিস হিস শব্দ, তোমরা এসেছ আমার মুক্তি দিতে। শব্দটা আসছিল হলঘরের এক কোণে রাখা একটা পুরনো আয়না থেকে। আয়নাটা ছিল ঘোলাটে, কিন্তু তার ভেতরে যেন একটা অস্পষ্ট অবয়ব নড়াচড়া করছে। শুভ্র সাহস করে টর্চটা আয়নার দিকে ধরল। সঙ্গে সঙ্গেই আয়নার ভেতরে থাকা অবয়বটা তীক্ষ্ণ চিৎকার করে উঠল,
তাদের তিনজনকেই মনে হলো কেউ যেন গলা টিপে ধরেছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। চারপাশের বাতাস যেন হঠাৎ করেই গরম হয়ে উঠেছিল। পুতুলগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল। তাদের থেকে তাকিয়ে দাঁত বের করে হাসতে লাগল। রিতমের হাত থেকে ব্যাগ পড়ে গেল। ব্যাগ থেকে একটা বাইবেল গড়িয়ে মেঝের ফাটলে গিয়ে পড়ল। সঙ্গে সঙ্গেই যেন ঘরের আবহাওয়া একটু শান্ত হল, কিন্তু সেই শান্তি ক্ষণস্থায়ী। আয়নার ভেতরে থাকা মুখটা তখন স্পষ্ট। একটা যুবতী মেয়ে, যার চোখ থেকে অবিরাম রক্ত ঝরছে। তার মুখটা বীভৎসভাবে বিকৃত। সে ফিসফিস করে বলল, আমার স্বামী, সে আমাকে খুন করেছে। তোমরা কি শুনতে পাও না তার চিৎকার? আশ্চর্যজনকভাবে তারা এবার কান্নার বদলে একটা পুরুষের গগনবেধী আর্তনাদ শুনতে পেল, যেন কেউ যন্ত্রণায় ঝটফট করছে। আর্তনাদটা আসছিল সিন্দুকওয়ালা ঘরটা থেকে। দীপক এবার বুঝে গেল, রানী তার স্বামীর প্রতিহিংসা নিতে চায়। রানী বন্দী আর তার স্বামী প্রেত হয়ে এই বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। তারা আবার ছুটতে শুরু করল। এবার তাদের লক্ষ্য সিন্দুকওয়ালা ঘর। দীপক যখন ঘরটায় পৌঁছালো, দেখল সিন্দুকটা তখনও বন্ধ, কিন্তু সিন্দুকের ওপরের ঢাকনাটা যেন রক্তে ভেজা। শুভ্র একটা লোহার রড দিয়ে সিন্দুকের ওপর আঘাত করল। ধাতব আওয়াজে ঘরটা কেঁপে উঠল। ঠিক সেই মুহূর্তে বাইচ পড়ল। চারপাশের অন্ধকার যেন তাদের গিলে খাচ্ছিল। সিন্দুকের ভেতর থেকে তীব্র কান্নার শব্দ উঠল, যা এক মুহূর্তের মধ্যে হাসি আর আর্তনাদের এক ভয়ঙ্কর মিশ্রণে পরিণত হল। দীপক তখন প্রায় জ্ঞান হারানোর অবস্থায়। সে দেখল তাদের সামনে ঘরের মেঝে ভেদ করে একটা কঙ্কালসার হাত উঠে আসছে। হাতটা সিন্দুকটা খোলার চেষ্টা করছে। কঙ্কালটার হাতে তখনও বিয়ের আংটিটা জ্বলজ্বল করছে। তারা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। দরজা ভেঙে তারা উল্টো দিকে ছুটতে শুরু করল। পিছন থেকে ভেসে আসছিল সেই হাসি আর কান্নার বীভৎস প্রতিধ্বনি। তারা যখন সদর দরজা পেরিয়ে বাইরে বেরিয়ে এলো, তখন বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির প্রতিটা ফোঁটা যেন তাদের পাপের সাক্ষী। তারা একটানা ছুটে চলল, যতক্ষণ না শালবন শেষ হলো। যখন তারা শহরের প্রথম আলো দেখতে পেল, তখন তাদের মনে হলো তারা যেন দীর্ঘ 2 ঘন্টার দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে। তারা পিছনে ফিরে দেখল না, শুধু দৌড়ে চলল। পরের দিন সকালে যখন তারা তিনজন এক পুলিশ অফিসারের কাছে সব বলল, তখন পুলিশ অফিসার হাসলেন। রাজবাড়ি? ওটা তো 10 বছর আগেই ভেঙে ফেলা হয়েছে। ওখানে এখন শুধু একটা পুরনো কুয়ো আর জঙ্গলে ঝোপঝাড় ছাড়া কিছু নেই। এই কথা শুনে তিনজনেই চমকে উঠল। তবে কি তারা বাস্তবের জগতে ছিল না? তবে কি তারা প্রেতভূমির অন্তিম প্রহরের সাক্ষী ছিল? তাদের পিঠে ব্যাগ ছিল না, টর্চগুলো ছিল না, শুধু তাদের গায়ে লেগেছিল এক অদ্ভুত কটু গন্ধ, বহুদিনের জমাট বাঁধা রক্তের গন্ধ। আর রিতমের হাতের কবজিতে লেগেছিল এক চিলতে শ্যাওলা, যা কেবল সেই পরিত্যক্ত রাজবাড়ির ভেতরের দেওয়ালেরই হতে পারে। তাদের বিভীষিকা কি তবে এখনও শেষ হয়নি? পুলিশ অফিসারের কথায় তাদের বুক কেঁপে উঠল। ভেঙে ফেলা বাড়ি? তাহলে তারা রাতভর কথাই ছিল। তারা কি তবে এমন কোনো স্থানে ছিল যা বাস্তবের ভৌগোলিক সীমানার বাইরে? এই প্রশ্নটা যখন তাদের মনে ঘুরপাক খাচ্ছিল, ঠিক তখনই শুভ্র তার পকেটে একটা অস্বাভাবিক শীতলতা অনুভব করল। সে ভয়ে ভয়ে পকেট থেকে জিনিসটা বের করল। সেটা ছিল একটা পুরনো, জীর্ণ, প্রায় কালো হয়ে যাওয়া রূপার চুড়ি। চুড়িটার কারুকার্য প্রাচীন এবং অদ্ভুত। শুভ্রর মনে পড়ল, কাল রাতে যখন তারা হলঘরের মেঝেতে পুতুল আর আয়নার বিভৎসতা দেখছিল, তখনই হয়তো এটা তার পকেটে পড়েছিল। দীপক চুড়িটা দেখেই আটকে উঠল। তার মনে পড়ল, তৈলচিত্রে থাকা রানীর হাতে ঠিক এমনই একটা চুড়ি ছিল। সে ফিসফিস করে বলল, এটা রানীর চুড়ি। রিতম ভয়ে প্রায় কাঁদতে কাঁদতে বলল, তার মানে আমরা সত্যিই সেখানে ছিলাম? আর যদি বাড়িটা নাই থাকে, তবে আমরা এই জিনিসটা পেলাম কি করে? পুলিশ অফিসার তখনও তাদের দিকে করুণার চোখে তাকিয়ে হাসছিলেন। তিনি বললেন, অনেক পুরনো বাড়ি ছিল ওটা সাহেবরা। 10 বছর আগে শুধু কাঠামোটা ভেঙে দেওয়া হয়, তবে কুয়োর ধারে এখনও কিছু জিনিস পড়ে থাকে। আপনাদের বিভ্রম হয়েছে হয়তো। কিন্তু পুলিশ অফিসারের কথা তাদের বিশ্বাস হল না। তারা যখন অফিস থেকে বেরিয়ে শহরের ভিড়ে মিশে যাওয়ার চেষ্টা করছিল, তখন রিতম হঠাৎ তার হাতটা দেখল। তার কবজিতে লেগে থাকা শ্যাওলাটা তখন শুকিয়ে কালো হয়ে গেছে, কিন্তু তার ঠিক নিচে একটা ছোট গভীর ক্ষত দেখা যাচ্ছিল। ক্ষতটা ঠিক যেন একটা চুড়ি চেপে ধরার মতো দাগ। তারা তিনজন বুঝতে পারল, তারা শুধু একটা দুঃস্বপ্ন দেখেনি, তারা একটা অভিশাপ বহন করে এনেছে। সেদিন রাতে দীপক যখন ঘুমানোর চেষ্টা করছিল, তখন সে স্পষ্ট শুনতে পেল সেই চাপা কান্নার শব্দ। শব্দটা আসছে তার ঘরের কোণ থেকে। সেই চোখ খোলার সাহস পাচ্ছিল না,
কিছুক্ষণ পর কান্না থেমে গেল, কিন্তু তার বদলে শুরু হলো হিসহিস করে কথা বলার আওয়াজ। তোমরা এনেছ, তোমরা আমাকে মুক্তি দিয়েছ। ভয়ে দীপকের সারা শরীর অসাড় হয়ে গেল। পরের দিন সকালে শুভ্রর ফ্ল্যাটে খবর পৌঁছাল। শুভ্রকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার গলায় কোনো আঘাতের চিহ্ন ছিল না, কিন্তু তার চোখ দুটো ছিল অবিশ্বাস্যভাবে বিস্ফারিত, যেন সে মৃত্যুর আগে এমন কিছু দেখেছিল যা মানব মনের কল্পনারও অতীত। আর তার ডান হাতটা অস্বাভাবিকভাবে বেঁকে ছিল, যেন সে কোনো অদৃশ্য শক্তির হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। পুলিশ বলল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে। দীপক এবং রিতম এই খবর শুনে পাগলপ্রায় হয়ে গেল। তারা বুঝতে পারল রানী তাদের একজনকে নিয়ে গেছে। তাদের মধ্যে যে চুরিটা নিয়ে এসেছিল সেই ছিল প্রথম শিকার। ঠিক তার পরের রাতে রিতম তার অ্যাপার্টমেন্টে একা ছিল। সে চুরিটা একটা বাক্সে বন্ধ করে তালা মেরে রেখেছিল, কিন্তু সারা রাত ধরে সে শুনতে পাচ্ছিল সেই বাক্সের ভেতর থেকে মৃদু টুংটাং আওয়াজ। মাঝরাতে একটা তীব্র ঠান্ডা বাতাস তার ঘরে প্রবেশ করল, যদিও সমস্ত জানালা বন্ধ ছিল। রিতম বিছানা থেকে উঠতে পারল না, তার শরীর যেন প্যারালাইজড হয়ে গিয়েছিল। ঘরের কোণে দাঁড়ানো একটা ছায়ামূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। এবার ছায়ামূর্তিটা আরও স্পষ্ট, রানীর সেই বিকৃত মুখটা, যার চোখ থেকে রক্ত ঝরছে। রানী তার কাছে এসে ফিসফিস করে বলল, তোমার পাপের প্রায়শ্চিত্ত বাকি, তুমি ছিলে নীরব সাক্ষী, এখন নীরব হও। পরের দিন সকালে রিতমকেও মৃত অবস্থায় পাওয়া গেল। তার মুখটা বিভৎসভাবে হাসছিল, কিন্তু চোখ দুটো ছিল শূন্য, যেন ভেতরের আত্মাটা শুষে নেওয়া হয়েছে। আর তার গলায় ছিল কালো হয়ে যাওয়া সেই রূপার চুড়িটা। গল্পের শেষে রইল শুধু দীপক। সে জানত তার পালা আসছে। সে চুড়িটা নিয়ে যায়নি, কিন্তু সে ছিল সেই অভিশাপের সাক্ষী। সে এখন সেই পুলিশ অফিসারের কাছে গেল যিনি তাকে বলেছিলেন বাড়িটা ভেঙে ফেলা হয়েছে। অফিসারটি এবার হাসলেন না, তার মুখটা ছিল পাথরের মতো কঠিন। তিনি শুধু একটা পুরনো ডায়েরি বের করে বললেন, তোমরা যে বাড়িতে গিয়েছিলে সেটা ধ্বংসস্তূপের নিচ থেকেই ডায়েরিটা পাওয়া গিয়েছিল। এটা রানীর স্বামীর, অর্থাৎ সেই রাজার ডায়েরি। ডায়েরির শেষ পাতায় কাঁপতে কাঁপতে লেখা ছিল, আমার প্রিয়তমা রানী, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তুমি আমাদের সন্তানকে বিষ দিয়ে মেরে ফেলেছ। তোমার প্রতি আমার ভালোবাসা এখন অভিশাপ। আমি তোমাকে এই সিন্ধুকে জ্যান্ত কবর দিলাম, আর তোমার আত্মাকে মুক্তি দেবে সেই 3 জন যারা একদিন এই প্রেতভূমিতে সাহস করে আসবে। তারা তোমায় মুক্ত করবে, আর আমি চিরকালের জন্য এই ভূতের বাড়িতে বন্দী থাকব। মুক্তির বিনিময়ে তুমি নেবে তাদের প্রাণ, 3 জন। দীপক ডায়েরিটা পড়ল, তার চোখ কপালে উঠল। রাজার অভিশাপ ছিল রানীকে মুক্তি দেওয়ার বিনিময়ে তার 3 সঙ্গীর প্রাণ নিতে হবে। একজন শুভ্র নিয়ে যাওয়া হয়েছে চুরি স্পর্শ করার জন্য, দ্বিতীয়জন রিতম ছিল নীরব সাক্ষী, আর শেষজন সে তো দীপক নিজেই। দীপক ডায়েরিটা ছুঁড়ে ফেলে ছুটতে শুরু করল, কিন্তু দরজার বাইরে যেতেই সে দেখল দরজার চৌকাঠের বাইরে মেঝেতে বসে আছে সেই কঙ্কালসার রাজা। তার হাতে সেই বিয়ের আংটিটা জ্বলজ্বল করছে, আর সে ফিস ফিস করে ডাকছে, এসো আমার বন্ধু, তোমার রানীর মুক্তি সম্পূর্ণ করো। দীপক আর এক পাও এগোতে পারল না। তার চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। তার নিথর দেহটা পড়ে রইল সেই অফিসারের ঘরের মেঝেতে। রাজার অভিশাপ এবং রানীর প্রতিশোধা এইভাবেই এক ভয়ঙ্কর সমাপ্তি ঘটাল।